অপরাধ যখন দানা বাঁধতে থাকে তখন যারা যারা সেই অপরাধে যুক্ত হচ্ছে তারা বোঝে না তারা অপরাধের পথে হাঁটা শুরু করেছে। অপরাধের প্রথম স্টেপ বড় মিষ্টি মধুর, জীবনের রিপুগুলো সেই অপরাধে উৎফুল্ল হয়। এইভাবে ধীরে ধীরে রিপুকে বশে এনে অপরাধ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মানুষকে, মানুষ তখন হয়ে যায় অপরাধী। নমস্কার, আমি তালদিঘি থানার ওসি দেবরাজ কুন্ডু। আজ আপনাদের সেই রকমই একটা অপরাধের ঘটনা শোনাবো। যাবো না ভাই, বলছি তো। চল না। না, তুই এত বললে তো শুনিস না। যাবো না। কথাগুলো বোঝার চেষ্টা। দিস ইজ নট ফেয়ার সৌম্য। আমরা তিনজন যাচ্ছি আর তুই আমাদের সাথে যাবি না? মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, কি এমন প্রবলেম হবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। আমরা চারজন বন্ধু ক্লাস 5 থেকে একই ক্লাসে, একই সেকশনে, একই বেঞ্চে বসেছি। এমনকি আমরা একসঙ্গে স্কুল বাঙ্ক করেছি। তাছাড়া একই কোচিংয়ে, একই টিউটরের কাছে পড়েছি। আর তুই এখন? হ্যাঁ, চারজন একসঙ্গে পড়াশোনা করেছি, তার মানে এই নয় যে চারজনকে একই সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে। কোনো মানে আছে বল? কারো প্রবলেম থাকতে পারে না? কি প্রবলেম? সেটা পার্সোনাল, বলা যাবে না। দিস ইজ দ্য মেইন প্রবলেম গো। তুই আর আগের মতো নেই। বন্ধুদের সাথে আলোচনা করলে অনেক সময় অনেক প্রবলেম সলভ হয়ে যায়। রাইট। বোঝার চেষ্টা কর। তোরাও বোঝার চেষ্টা কর। আর একটু দেরি হলে সিনেমার ফার্স্ট সিনটা কিন্তু মিস করবি। দেখ, তখন কিন্তু আমাকে একদম খিস্তি করতে পারবি না তোরা। তার মানে তুই আমাদের সাথে যাচ্ছিস না, তাই তো? নো। ফাইনাল? ইয়েস, প্রবলেম আছে ভাই, তাই যেতে পারবো না। তাই তো তোদের এতটা এগিয়ে দিতে আসলাম। নেই, চল তো, চল। বিকেল 4টের সময় লাঞ্চ করছিস। এরপরে যদি শরীরটরি খারাপ করে না, মামা করে ডাকবি না। আমি কিন্তু আসবো না বলে দিলাম। সে আমি ভালো করেই জানি। আমার সামান্য হাঁচি কাশি হলে আমি মামা করা শুরু করব, আর তুমি সব কাজ ফেলে দিয়ে এক দৌড়ে আমার কাছে চলে আসবে। এবার থেকে আসবো না, দেখে নিস। মা, ও মা, শোনো না। কি হয়েছে নাকি? বলছি, আজকে সিনেমাটা কেমন হয়েছে শুনবে না? ও আমার শোনার দরকার নেই, যা জানার রিভিউ পড়ে জেনে নিয়েছি। রিভিউতে কি লিখেছে? কি আবার, নাচ গান রোমান্স অ্যাকশনে ভরপুর, কিন্তু ইতিহাসটাই ভুলভাল। ভুল রিভিউ লিখেছে। আজকালকার ইতিহাস বই টেক্সে না, ইতিহাসগুলো ট্যাম্পারিং হচ্ছে। আরে যেখানে একটা কমার্শিয়াল সিনেমা ভালো একটা ইতিহাস খুঁজছে, সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমা বলে খোঁচাচ্ছে। হিন্দি হলে না মুখে সেলুটিভ লাগিয়ে চুপ করে বসে থাকতো। রিডিকুলাস। আচ্ছা, বুঝলাম। আজকে খাবার উঠছে না যে বড়? খাবারের রুচি নেই নাকি? ইচ্ছে করছে না খেতে। কেন, বাইরে কিছু খেয়েছিস? কই না তো। তবে শরীরটা খারাপ হলো নাকি? হ্যাঁ গো মা, গাটা না কেমন ম্যাজ ম্যাজ করছে। হ্যাঁ, দেখি। না না, ঠিক আছে। এইভাবে জ্বর বোঝা যায়? থার্মোমিটার লাগে মা। হ্যাঁ, ও ঠিক আছে, তুই একটু ওয়েট কর। বাড়ির থার্মোমিটারটা না খারাপ হয়ে গেছে। আমি ওই পাশের মেডিকেল হাউস থেকে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মা, শোনো না। কেন রে? আরে মজা করছিলাম। তুমি একটু আগে বলছিলে না যে তোর শরীর খারাপ হলে আমি আর আসবো না, তাই তোমাকে একটু ডেমো দিলাম। দেখেছো কেমন শয়তান ছেলে একটা? বাবা যখন মারা যায় তখন আমি ক্লাস 5-এ পড়ি। তারপর থেকে তুমি একাই লড়াই করেছো। আমি যেমন তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, ঠিক তেমনি তুমিও আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। এটা আমি ভালো করে বুঝি মা।
মা, তোমাকে আরো কয়েকটা বছর লড়াই করতে হবে মা। আমি সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবার কয়েকটা বছর পর আমি আমার নিজের পায়ে দাঁড়াবো মা। আমি জানি বাবা। মা, তোমার কানে নতুন দুল। ভালো হয়েছে না বাবা? কেমন হয়েছে রে? হ্যাঁ মা, দারুণ হয়েছে। কবে কিনলে? এই তো কাল পরশু কিনলাম। ও, শীতটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এখনই চান করা না ভাবলে মনটা খচখচ করে। তুই থামরে পটল, তোকে তো আমি আজ থেকে চিনি না। তোর বেটা বৈশাখ মাসেও চান করতে মনটা খচখচ করে, আসলে তো চানেই যত কুঁড়েমি। হ্যাঁ না গো, আরে আজকালকার জলবায়ু তো আর বিশুদ্ধ নেই। এই সব নারুদা, হ্যাঁ ওই দেখো। এই লাশ তো। হ্যাঁ, স্যার। কোন দিকে? স্যার ওইদিকে, পুকুর ধারে। আসুন স্যার, দেখে মনে হচ্ছে বেশি বয়স হবে না, ওই 18-19 বছর হবে। আঘাতের চিহ্ন কোনো? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি, কিন্তু যদি মার্ডার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু খাইয়ে মার্ডার করা হয়েছে। চলো চলুন। রেণুকা, ঠোঁটটা কালচে হয়ে গেছে। দেখো, ঠোঁটের পাশ দিয়ে গ্যাজলাও বেরিয়েছে, আর গলায় আর ড্রেসে বমির দাগ। হ্যাঁ স্যার, এটা কিসের সিমটম হতে পারে? তুমি ঠিকই আন্দাজ করেছো। যদি এটা মার্ডার হয় তাহলে ভিকটিমকে কিছু খাইয়ে মার্ডার করা হয়েছে। বিষ? বিষের থেকেও ডেঞ্জারাস, আর সেটা মদের সঙ্গে মিশিয়ে। মদের বোতল, গ্লাস কিছু পাওয়া গেছে? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি। চকচকে কোনো ম্যাটেরিয়াল পাওয়া গেছে আশেপাশে? চকচকে বলতে? চকচকে বলতে ওয়াটার ড্রপের মতো, বা ধরো ওয়াটার ড্রপের থেকে ছোটও হতে পারে। চকচকে সিলভার কালার টাইপ? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র বডির পাশে একটি মোবাইল ফোন ছিল, যেটা সুইচ অফই ছিল, আর একটি মানি ব্যাগ পাওয়া গেছে, কিন্তু তাতে কোনো আইডেন্টি কার্ড নেই। ক্রাইম সিন বা আশেপাশে থেকে কি কি জিনিস পাওয়া গেছে? স্যার, আশেপাশে তো কিছুই সেরকম পাওয়া যায়নি যেটা মার্ডারের সাথে কানেক্টেড হতে পারে। দেখো রেণুকা, আমি আবারও বলছি, এটা যদি মার্ডার হয়, আর 5টা মার্ডার থেকে এটা কিন্তু আলাদা। যা দিয়ে মার্ডার করা হয়েছে সেটা দিয়ে কিন্তু সচরাচর মার্ডার করা হয় না। হ্যাঁ স্যার, তাহলে কি আমি আবার সার্চের জন্য অর্ডার দেবো, যাতে ছোটখাটো জিনিসও ইগনোর না হয়? নিশ্চয়ই। ওকে স্যার। ছেলেটা শরৎ দত্তর ছেলে না? হ্যাঁ, কি যেন নাম। আচ্ছা বলছি, বডিটা কার আপনারা কি কেউ জানেন? আমি খুব শিওর নই, তবে মনে হচ্ছে শরৎ দত্তর ছেলে। কে শরৎ দত্ত? ঘোষপাড়ার মোড়ে ওনার হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে। আপনি চেনেন? আমার সাথে ওনার পরিচয় নেই, কিন্তু ওনার ডিসপেন্সারিটা আমি চিনি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করুন প্লিজ। ওকে স্যার। হ্যাঁ, আপনাদের মধ্যে লাশটা প্রথম কে দেখলেন? আমি স্যার, আমি আর নারুদা। কি দেখেছিলেন? আমরা স্যার পুকুরে চান করতে এসেছিলাম, তো হঠাৎ দেখি লাশটা এরকম লটকে পড়ে আছে। স্যার, কিছু টুকরো টাকরা জিনিস পাওয়া গেছে, সেগুলো আমি ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি। একটি মগ, একটি পুরনো স্টেপলার, একটি পুরনো বি টাইপ চার্জার, একটি মাথা ভাঙা থার্মোমিটার, আর একটি পুরনো গ্যাস লাইটার, এগুলো সব পাওয়া গেছে স্যার। ভেরি গুড। তুমি যে জিনিসগুলোর নাম বলে না, সেই জিনিসগুলোর মধ্যে একটা এই কেসের শিওর যুক্ত। কোনটা স্যার? আমি তো আন্দাজ করেছি, তুমিও করো। তবে ফরেনসিক রিপোর্ট এলে আমি জেনে যাব। বাই দ্য ওয়ে, এখন আমাদের ভিকটিমের বাড়ি যেতে হবে।
ওকে স্যার। চলুন আপনি। এই যে স্যার, এই বাড়িটা। ওকে, আমি তাহলে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। চল। আসতে পারি? কে? ও আপনারা আসুন আসুন আসুন। আমি ভাবছিলাম যে থানাতে একবার যাব, কিন্তু আপনারা এখানে কেন অফিসার? আপনি থানায় যাওয়ার কথা ভাবছিলেন কেন? আসলে আমার ছেলে সৌম্য আর আমি এই বাড়িতে দুজনে থাকি। যদিও আমার ছেলের সঙ্গে খুব একটা কথা হয় না। একটু আগে আমার কাজের মেয়ে এসে খবর দিল যে কাল সন্ধেবেলা সৌম্য বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফেরেনি। সেই জন্য একটা মিসিং ডায়েরি করতে থানায় যেতাম। কিন্তু আপনারা এখানে কি জন্য? হ্যাঁ, মানে আমরা সেটা বলতেই তো এসেছি, কিন্তু সেটা শোনার আগে আপনাকে একটু মানসিকভাবে শক্ত হতে হবে। আমি এমনিতেই মানসিকভাবে শক্ত একজন মানুষ। হ্যাঁ, আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, 2 ভাই 1 বোন। যদিও তারা আমার থেকে বয়সে অনেক ছোট, তাদেরকেও হারিয়েছি। আর গত 4 বছর আগে আমি আমার স্ত্রীকেও হারিয়েছি। আমি আসলে ভীষণ শক্ত মনের একজন মানুষ। অফিসার, আপনি যা বলতে এসেছেন নির্দ্বিধায় তাই বলতে পারেন। আসলে আপনার ছেলের লাশ পাওয়া গেছে আজ সকালে পুকুর পাড়ে। মারা গেছে। এবার আমি আমার পুত্রকেও হারালাম। আমার হারাবার আর কিচ্ছু রইল না। চা খাবেন? চা? না না, একদমই না, আপনি ব্যস্ত হবেন না। অফিসার, বলছিলাম যে আপনাদের যদি আমাকে কোনো জেরা করার কিছু থাকে করতে পারেন। দেখুন, আমাদের আপাতত কিছু জিজ্ঞাসা করার নেই, কিন্তু তদন্তের স্বার্থে যদি কিছু জানার দরকার হয় প্রয়োজন মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। বেশ, তাই করবেন। ডক্টর দত্ত, বলছিলাম যে আপনার বাড়িতে যে কাজের মেয়েটি আছে তার সাথে একটু আমি কথা বলতে চাই, আর সৌম্যর নিজের ঘরটা একটু সার্চ করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আপনাদের তদন্তের জন্য যেটা করলে আপনাদের সুবিধা হয় আপনারা সব কিছু করবেন। নমস্কার। ওই সাইডে দেখো তো কি আছে। হ্যাঁ, সব ড্রয়ারগুলো চেক করো। সঞ্জয়, ড্রয়ারগুলো ভেতরে দেখো, ভালো করে দেখো। নিচে দেখো। স্যার, আমি পপি। কাকু বললো যে আপনারা নাকি আমায় কি সব জিজ্ঞেস করবেন। আমি এ বাড়িতেই কাজ করি। হ্যাঁ, রেণুকা। হ্যাঁ স্যার। তুমি ভালো করে সার্চ করে দেখো কিছু পাও কিনা। আমি ততক্ষণ পপির সাথে পাশের ঘরে একটু কথা বলি। ওকে স্যার। হ্যাঁ, চল। আপনি একটু আসুন। তোর বয়স কত? 19। সামনের বৈশাখে 20 হবে। বাড়ি কোথায়? বর্ধমানে কানলা, তবে এখন আমি এখানেই থাকি। এই বাড়িতে কতদিন ধরে কাজ করছিস? এই ধরুন প্রায় 1.5 বছর। তখন থেকেই আমি এখানে থাকি। পড়াশোনা করেছিস? হ্যাঁ, আমি মাধ্যমিক পাস। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আর পড়িসনি কেন? 11 ক্লাসে ভর্তি হলাম আর্টস নিয়ে, কিন্তু তারপর আর পড়া হয়নি। কেন? যার বাপ মা থাকে না তার কেউ থাকে না। বাপ মা মারা যাওয়ার পর মামা বাড়িতে থাকতাম। মামি চাইলেও
আমি যাতে আর বেশি দূর পড়াশোনা না করি, কাজ করে মামার সংসারে যাতে টাকা দিই, তাই আর পড়াশোনা করা হয়নি। আচ্ছা, তুই এখানে মানে এই বাড়িতে কাজ পেলি কি করে? আমার মাসি করত, বিধবা ছিল, বুড়ো বয়সে আবার একটা বিয়ে করে এখানে কাজটা ছেড়ে দিল। মাসি মামাকে বলল আমাকে এখানে পাঠিয়ে দিতে, তাই মামা পাঠিয়ে দিল। এ বাড়ির লোকজন কেমন? কাকু খুব ভালো মানুষ, প্রচুর দুঃখে মানুষটা পাথর হয়ে গেছে। কেন? দুঃখ কিসের? দুঃখ হবে না? কাছের মানুষগুলো মারা গেলে কে দুঃখ পায় না বলুন তো? আর আর এখন সমুদ্রটাও চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না। তোর সমুদা কেমন ছিল? সমুদ্র খুব ভালো মানুষ ছিল, আমার সাথে বেশি কথা বলতো না ঠিকই, কিন্তু কোনো দিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমাকে কাজের মেয়ে বলে ভাবতই না। বিশ্বাস করুন স্যার, আমি মামা বাড়ির থেকে এখানে অনেক ভালো আছি। আচ্ছা, সৌম্যের স্বভাব চরিত্র কিরকম ছিল? বললাম তো, খুব ভালো ছিল। আমাকে দিদির নজরে দেখতো, 1.5 বছর ধরে তো দেখছি, কোনো দিন খারাপ চোখে তাকায়নি আমার দিকে। আমার মাসি আমায় ভুল বলেছিল। কি বলেছিল তোর মাসি? এখানে কাজে ঢোকার সময় মাসি আমায় বলেছিল যে কাকু খুব ভালো মানুষ, কিন্তু সৌম্যর থেকে সাবধানে থাকবি, ওর দৃষ্টি খারাপ। বিশ্বাস করুন স্যার, সমুদা আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেনি, আমার মরা বাপ মায়ের দিব্যি। তাহলে তোর মাসি এসব কথা বলেছিল কেন? সে তো আমি জানি না। তোর সমুদার বন্ধু বান্ধবদের চিনিস? হ্যাঁ, সমুদ্রা তো 3 বন্ধু এখানে আসতো, গ্রুপ স্টাডি করতো, পার্টি করতো। ওদের নাম জানিস? রিকি, রোহন আর তিতলি। তিতলি মানে মেয়ে বন্ধু? হ্যাঁ, আজকাল তো ছেলে মেয়ে কত বন্ধু হয়, তা বলে কি তারা খারাপ? আমি ওদের কোনোদিন খারাপ কিছু করতে দেখিনি। হ্যাঁ, পার্টি হলে একটু মদ বিয়ার খেত, তবে সেটা লিমিটের মধ্যে। তখন তুই কি করতিস? এটা ওটা ভেজে দিতাম, শসা পেয়ারা এগুলো কেটে দিতাম। তুই পার্টিতে জয়েন করতিস না? না, আমি আমার জায়গাটা জানি দিদিমণি। ওরা যেদিন পার্টি করতো তোর কাকু কোথায় থাকতো? কাকু তো নিচের ঘরে থেকে ওপরে আসে না, ডিসপেন্সারিতে বসে, তারপর পাশের রুমে চলে যায়, ওখানেই খায়, ঘুমায়। আর একটা প্রশ্ন, কাল কি ওদের কোনো পার্টি ছিল? না। তাহলে কালকে সারাদিন তোর সমুদা কোথায় ছিল? কাল বেলা 11টা নাগাদ সৌম্যদা বেরোলো, তারপর বিকেল 3টে পর্যন্ত ফেরেনি। 3টের সময় এলো, তখন খেলো, আবার সন্ধ্যাবেলা কারোর একটা ফোন এলো, আবার বেরিয়ে গেল, তারপর আর ফেরেনি। সৌম্য রাতে যে ফেরেনি এটা তোর কাকুকে জানিয়েছিলিস? না, সমুদা মাঝে মাঝেই অন্য বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে যেত, তারপর সকালে ফিরে আসতো। আজ যখন সকালে ফিরলো না, তখন আমি কাকুকে জানিয়েছি। ঠিক আছে, দরকার পড়লে তোকে আবার ডাকবো। আর যদি দেখেছি এর মধ্যে কোনোটা তুই মিথ্যে বলেছিস, তোর কপালে কিন্তু দুঃখ আছে। আমি মিথ্যে বলি না। ঠিক আছে স্যার, পপি আর যাই বলুক না কেন, একটা কিন্তু মিথ্যে কথা বলেছে। কি মিথ্যে? ও বলছে সৌম্য নাকি খুব ভালো ছেলে ছিল, ওর স্বভাব চরিত্র একদমই খারাপ ছিল না, ও পপির দিকে কখনো কুনজরে দেখেইনি। এগুলো সব মিথ্যে কথা। আমার মনে হয় ওর সাথে সৌম্যর একটা অবৈধ সম্পর্ক আছে। কিসের ভিত্তিতে বলছো? স্যার, আমি সৌম্যর বাড়িতে গেছিলাম, ওর ঘর সার্চ করেছি, বিছানার তলার থেকে এটা পেয়েছি। এগুলো কি? কিছু সস্তার পর্ন বই, চলতি ভাষায় যাকে বটতলার চটি বই বলা হয়। দেখো রেণুকা, এগুলোতে কিছু যৌন ফ্যান্টাসি লেখা থাকে। যে কোনো উঠতি বয়সের ছেলে মেয়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয়। আর শুধু উঠতি কেন, মাঝবয়সী অনেক বয়স্ক লোকও এগুলো পড়ে। এটা তো কোনো অপরাধ নয়। অপরাধ নয়, কিন্তু যে বা যারা এই বইগুলো পড়ে তাদের স্বভাব চরিত্র যে ভালো হয় এটা কিন্তু স্যার আমি মেনে নিতে পারছি না। তার উপরে পপির মাসি বলেছিল যে সৌম্যর দৃষ্টি খারাপ, অথচ পপির বয়ানে সৌম্য ধোয়া তুলসী পাতা। স্যার, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটু আগে সৌম্যর মোবাইল ফোন ভেরিফাই করে আমাদের টেকনিক্যাল টিম রিপোর্ট দিয়েছে। এটা শুনলে তো তুমি আরো চমকে যাবে। কি স্যার? সৌম্য পর্ন সাইট ফলো করতো, ম্যাক্সিমাম মিল্ফ সাইট, মানে যেখানে বয়স্কা নারী আর অল্প বয়সী পুরুষের সম্পর্কের ভিডিও গল্প রয়েছে। দেখো রেণুকা, আমার ধারণা সৌম্যর বাড়ির বিছানার তলা থেকে পাওয়া এই বইগুলোর সাবজেক্ট এক।
এর থেকে কি বোঝা গেল? কি স্যার? পপির মাসি মিথ্যে কথা বলেনি, আর পপিও মিথ্যে বলছে না। অ্যাকচুয়ালি সৌম্যর আকর্ষণ ছিল ওর চেয়ে বয়সে বড় কোনো মহিলার প্রতি। এক্ষেত্রে ছেলেটির মধ্যে মায়ের মতো স্নেহশীল, নিয়ন্ত্রণকারী এবং অভিজ্ঞ নারীর প্রতি আকর্ষণ জন্মায়। এগুলো সাধারণত ছোটবেলায় মাতৃস্নেহের অভাব বা ম্যাটারনাল অ্যাফেকশনের ঘাটতি থেকে হয়ে থাকে, বুঝলে? তাহলে কি সৌম্যর মৃত্যুর পিছনে এই কমপ্লেক্সই দায়ী? সেটা এখনই স্পষ্ট করে কিছু বলা যাবে না, সেটা আমাদেরই তদন্ত করে বের করতে হবে। আর তদন্তের প্রথম পর্যায়ে হলো জিজ্ঞাসাবাদ। তুমি সেটা কন্টিনিউ করো। ওর 3 বন্ধুকে থানায় ডেকে নিয়ে এসো, আজকে সন্ধ্যাবেলায় নিয়ে এসো, হ্যাঁ? আর তার আগে ভিকটিমের কল লিস্টটায় একবার চোখ বুলিয়ে নিও। স্যার, আমাদের হাতের চাপ নিচ্ছেন। আপনাদের ধারণা কি আমরা আমাদের বন্ধুকে মেরেছি? আমাদের বন্ডিং সম্বন্ধে জানলে আপনি এসব কল্পনা করতে পারতেন না। ক্লাস 5 থেকে আমরা বন্ধু, একে অপরের জন্য জান দিতে পারি। এই, তোকে এত কথা কে জিজ্ঞেস করেছে? রেণুকা, আমাদের অভিজ্ঞতা কি বলছে জানো ভাই? যেখানে যেখানে দেখা গেছে একজন আরেকজনের জন্য জান দিতে পারে, সেখানেই দেখা গেছে একজন আরেকজনের জান নিতেও পারে। তুই এত কথা বলছিস কেন বলতো রিকি? আরে এটা ওনাদের প্রসিডিওর। আমাদের বন্ধুর খুনি তাড়াতাড়ি ধরা পড়ুক, এটাই তো আমরা চাই। স্যার, রিকি একটু বেশি কথা বলে, ওর কথা কিছু মনে করবেন না। বেশ, মনে করলাম না। তাহলে এবার তোমরা বলো তো, তোমাদের বন্ধু সৌম্যর সঙ্গে লাস্ট কখন তোমাদের দেখা হয়েছিল? সকাল 11টায়, আমরা যখন সিনেমা দেখতে যাচ্ছিলাম তখন। হ্যাঁ স্যার, আসলে রিকি আর রোহন বাংলা সিনেমা ভালোবাসে, আর আমি আর সৌম্য ভালোবাসি হিন্দি সিনেমা। আর আজ একটা বাংলা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল, আমাকে ওরা জোর করে নিয়ে গেলেও সৌম্য কিছুতেই গেল না। তো ওরা সৌম্যর মধ্যে কি শুধু সিনেমা দেখারই মিল আছে, নাকি আর অনেক কিছুরই মিল আছে? আমাদের সবার সাথে সবার চয়েসের কিছু কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। যেমন আমার আর রোহনের বিরিয়ানি ভাল লাগে, সৌম্য আর রিকির ভাল লাগে মোমো। আবার আমার আর রিকির পাহাড় ভাল লাগে, সৌম্য আর রোহনের ভাল লাগে সমুদ্র। আচ্ছা, তোদের সবার আলাদা আলাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই? আমার আছে, তিতলির আছে, রোহানের নেই, সৌম্যর ছিল না বোধহয়। কেন বোধহয় কেন? ও এই ব্যাপারে একটু চাপা। তবে স্কুলে পড়াকালীন ও এক ম্যাডামের প্রেমে পড়েছিল, এই নিয়েই আমরা ওকে খুব খোঁচা দিতাম আর কি। আসলে স্যার, এই সবই আমাদের ধারণা, ও খোলসা করে কখনো কিছু বলতো না। তার মানে একে অপরের জন্য জান দিতে পারবে এই বন্ধুদের মধ্যে গোপনীয়তা ছিল? নিশ্চয়ই ম্যাডাম, অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব তখনই হয় যখন একে অপরকে স্পেস দেয়। তাছাড়া সবারই একটা প্রাইভেসি আছে। তা গতকাল বিকেলে কল রেকর্ড থেকে যেটা জানতে পারলাম, তিতলি একবার আর রিকি একবার সৌম্যকে কল করেছিল। তা তোদের মধ্যে কি কথা হয়েছিল সেটা কি জানতে পারি? আমি ওকে বললাম সিনেমাটা খুব ভালো হয়েছে, গল্প অভিনয় খুব টান টান, কিন্তু ক্লাইম্যাক্সে গ্রাফিক্সের কাজটা ভালো হয়নি। ও হিন্দি আর সাউথের সাথে তুলনা করছিল। আমি বললাম এসব তুলনা করিস না, এসবই আর কি। আর তিতলির সাথে? আমার সাথে তেমন কিছু না, আমিও জিজ্ঞেস করছিলাম আসতে পারতি, মিস করছিলাম। রোহন কোনো ফোন করেনি? না স্যার, রোহনের কল লিস্টে তো কোনো নাম পেলাম না। আসলে স্যার, আমি সিনেমা দেখে বাড়িতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছিলাম, তারপর গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, ওই জন্য আর বাইরে বার হয়নি, বাড়িতে বসে সিনেমা দেখছিলাম স্যার। রোহনের শরীরটা কাল থেকেই ম্যাচ ম্যাচ করছে। তুই তো বন্ধুদের প্রতি খুব কেয়ারিং দেখছি, আবার তোর নাকি বয়ফ্রেন্ডও আছে। তো এমন তো নয় যে তোর বয়ফ্রেন্ড হয়তো এই কেয়ারিং নেচারটা সহ্য করতে পারেনি, তাই হয়তো তোর বন্ধুদের মধ্যে একজনকে রাস্তা থেকে সরিয়ে ফেলেছে। না না ম্যাডাম, আমার বয়ফ্রেন্ড ভীষণ খোলা মনের, তাছাড়া ও এখানে থাকে না, ও ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমাদের ডিস্টেন্স রিলেশন। ঠিক আছে, তোমরা আজকে এসো, তবে যে কোনো সময় যে কোনো কাউকে আমরা ইন্ডিভিজুয়ালি ডাকতে পারি। শিওর স্যার। নমস্কার। এরা সব বেশ তৈরি হয়ে এসেছিল রেণুকা। হ্যাঁ স্যার, বিশেষ করে মেয়েটি বেশ টকটক করে কথা বলছিল। এরা সব আজকালকার জেনারেশন, সবকিছুতে ভয় পাওয়া, পাত্তা দেওয়া এদের ধাতে নেই। যাই হোক, তুমি এই হাতের ছাপগুলো ফরেন্সিকে পাঠিয়ে দাও। ওকে স্যার। তো আমার মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে। পপির কথা অনুসারে ভিকটিমের একটা ফোন কল আসে, আর ভিকটিম সন্ধ্যাবেলায় ফোনটা পেয়ে বেরিয়ে যায়।
তারপর ক্রাইম সিনে বসে মদ খায়। আচ্ছা, যদি একা একাই মদ খাবে তাহলে তো ওর বাড়িতে বসেই মদ খাওয়াটা সুবিধাজনক, তাই না? তার মানে ও কারোর সাথে বসে মদ খেয়েছিল, আর যার সাথে বসে মদ খেয়েছিল সেই ওকে ফোন করে ডেকেছে। এবার ফরেন্সিকের রিপোর্ট আসার আগে যদি আমরা ধরে নিই যে সন্ধেবেলায় বা রাত্রে মার্ডারটা হয়েছে, তাহলে সেই ফোনটা ওই সময় আসার কথা। কিন্তু ফোন কলটা কোথায়? কল লিস্টে তো মিসিং হবে না। তাহলে কি ইন্টারনেটের আড়ালে কলটা বা কলগুলো লুকিয়ে আছে? তুমি একটা কাজ করো রেণুকা, তুমি আমাদের টেকনিক্যাল টিমকে ফোন করে ভিকটিমের ইন্টারনেট কল লিস্টটা আনিয়ে নাও, সব সোশ্যাল মিডিয়া কল। ওকে ওকে স্যার। আইনের হাত অপরাধীর ঘাড় অবধি পৌঁছাতে মোবাইল ফোনের কল লিস্ট অপরাধ শাস্ত্রের একটা বড় দিক। ভিকটিমের কল লিস্ট থেকে অনেক সময় বেরিয়ে আসে অপরাধীর হদিশ, কিন্তু আমাদের এই কেসে একটা উল্টো থিওরি কাজ করলো। কল লিস্টে সাসপেক্টের অনুপস্থিতি, আর এই অনুপস্থিতি আমাদের সন্দেহ আরো গাঢ় করলো। কিন্তু অপরাধের থেকে আইনের হাত অনেক লম্বা। ইন্টারনেট কল লিস্ট আমাদের চিনিয়ে দিল আসল অপরাধী। জানি আপনিও বুঝে গেছেন কে অপরাধী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আর এরপর আমাদের হাতে এসে গেল ফরেন্সিক রিপোর্ট। ক্রাইম সিনে পাওয়া একটা বস্তুর সাথে মিলে গেল হাতের ছাপ। রেণুকা, তোমাকে ক্রাইম সিনে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। কিছু টুকরো টাকরা জিনিস পাওয়া গেছে, সেগুলো আমি ফরেন্সিক বিভাগে পাঠিয়ে দিয়েছি। একটি মগ, একটি পুরনো স্টেপলার, একটি পুরনো বি টাইপ চার্জার, একটি মাথা ভাঙা থার্মোমিটার, আর একটি পুরনো গ্যাস লাইটার। তুমি যে জিনিসগুলোর নাম বলে না, সেই জিনিসগুলোর মধ্যে একটা এই কেসে শিওর যুক্ত। মাথা ভাঙা থার্মোমিটারটাই হলো সেই বস্তু। এতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আমাদের এক সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্টের সাথে কিন্তু মিলে যাচ্ছে স্যার। ভিকটিমকে খুন করা হয়েছে মদের সঙ্গে মার্কারি বা পারদ মিশিয়ে, আর এই পারদ এসেছে থার্মোমিটারটা ভেঙে। দেখো, পারদ একটা প্রয়োজনীয় ধাতু হলেও মানুষের কাছে কিন্তু মারণাস্ত্র। আর পারদ তরল ধাতু, ওই 1 ফোঁটা বা 2 ফোঁটা শরীরের ভেতরে গেলে শরীরের ভেতরের অর্গানকে পুড়িয়ে দেয়। ওর ঠোঁটে জিভে পোড়া পোড়া ছোপ দেখে আমি আন্দাজ করেছিলাম আগেই। তাহলে স্যার তুলে আনি? নিশ্চয়ই, দেরি করে লাভ কি? নক করো। কি আপনারা? রোহন, ভিতরে যাও। আপনি এখানে দাঁড়াবেন। চলুন। একদম পালাবার চেষ্টা করবি না। সঞ্জয়, আমি কিছু করিনি। আমাকে নিয়ে করিনি। ক্রাইম সিনে পাওয়া ভাঙা থার্মোমিটারে তোর আঙুলের ছাপ, মেসেঞ্জারে সৌম্যকে খুন করার আগে তোর সৌম্যকে কল, এগুলো থেকে কিন্তু প্রমাণ হয় খুনটা তুই করেছিস। আশা করছি অকারণে মার খাওয়ার জন্য তুই মুখটা বন্ধ রাখবি না। চল বল। হ্যাঁ, আমি মেরেছি সৌম্যকে। সন্ধ্যাবেলা ওকে আমি কল করি, তবে ফোনে নয়, মেসেঞ্জার থেকে। কিরে, মেসেঞ্জারে কল করলি যে? ভাই, তোকে ফোনে পাচ্ছিলাম না। হ্যাঁ বল। তোকে সারাদিন খুব মিস করছি রে। আয় একটু দারু খাই। আমাদের বাড়ি চলে আয়, চাপ কিসের? না রে ভাই, ওই বদ্ধ করে দারু খেতে না একদম ভালো লাগে না। চল আমরা দিঘির পাড়ে বসি। রিকি তিতলি আসবে? রিকি তো আসবে না, আর তিতলিকে দিঘির পাড়ে ডাকাটা ঠিক হবে না। চল না, আমি তুই খাই। বলছি শোন না, আমার কাছে না একটা 750 আছে। ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। আসছি, আমি আসছি। সবই তো বললাম তোকে ভাই, কি করবো বল। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তোকে আমি খুব ভালোবাসি ভাই, কিন্তু নিজের আবেগকে প্রায়োরিটি দিয়েছি। কিতে গিয়ে তোর কথা মনে পড়লেও তোকে মন থেকে দূরে সরিয়ে রেখেছি।
হে ভাই এনে এইটুকু আছে খেয়ে না ভাই আর খাবো না, অনেক নেশা হয়ে গেছে ভাই। আরে ভাই এইটুকু না খেলে আজকে বসাটা করে মানেই হবে। আমার দিব্যি ভাই আর খে তোর দিব্যি দিবি না, আমি তোকে খুব ভালোবাসি, তোর জন্য তো আমি বিষ খেতেও রাজি। খেয়ে নে এনে বিষ মনে করে খেয়ে নে, খা খা। মারকারি দিয়ে মারার আইডিয়াটা কোথা থেকে তোর মাথায় এলো? সেদিন সিনেমা দেখে এসে মায়ের সঙ্গে কথা হচ্ছিল, গাটা না কেমন ম্যাচ ম্যাচ করছি। হ্যাঁ দেখি, না না ঠিক আছে। এইভাবে জ্বর বোঝা যায়? থার্মোমিটার লাগে মা। হ্যাঁ ও ঠিক আছে, তুই একটু ওয়েট কর। বাড়ির থার্মোমিটারটা না খারাপ হয়ে গেছে, আমি ওই পাশের মেডিকেল হাউস থেকে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা সময় সেলফের ড্রয়ার থেকে খারাপ থার্মোমিটারটা খুঁজলাম। আমি স্যার সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রিতে 91% পেয়েছি। আমি খুব ভালো করেই জানি মার্কারি বডিতে প্রবেশ করলে কি এফেক্ট করে। কিন্তু এত কিছু কেন? সৌম্য তো শুনেছে তোর প্রাণের বন্ধু। এর জন্যই তো ম্যাডাম, প্রাণের বন্ধু বলেই অন্য কেউ হলে এটা করতে পারতাম কিনা জানি না, কিন্তু সেই প্রাণের বন্ধু পিঠ পিছে ছুরি মারবে, ষড়যন্ত্র করবে, এটা আমি মেনে নিতে পারিনি। আবার ঘেন্না হচ্ছিল। ওকে না শেষ করতে পারলে হয়তো আমাকে বাঁচানোটাই অসম্ভব হয়েছিল। সৌম্য সম্বন্ধে যা জেনেছি তাতে আমি আন্দাজ করতে পারছি, তবু তোমার মুখ থেকে শুনতে চাইছি। এক সপ্তাহ আগে আমরা 4 জন বন্ধু মিলে শপিং করতে গিয়েছিলাম তিতলি কিছু অর্নামেন্টস কেনার জন্য। তিতলি তখন অর্নামেন্টসগুলো দেখছিল, আর আমি আউটলেট থেকে বেশ কিছু ট্রেন্ডিং জিন্স দেখছিলাম। সেই সময় রিকি ফোনে ছবি তুলে বেড়াচ্ছিল, আর সৌম্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। দেন তারপরের দিন সৌম্যের বাড়িতে একটা পার্টি হলো, সেখানে রিকি একটা সিক্রেট ওপেন করলো। সৌম্য নাকি একটা কানের দুল কিনেছে, আর সেটা রিকি ওর ফোনে ছবি তুলে নিয়েছিল। ব্রো, দিস ইজ দ্য সিক্রেট। আমাদের সৌম্য কারোর জন্য কানের দুল কিনছে। ভাই, আমরা কি তোর পর? তুই প্রেম করছিস, প্রেমিকার জন্য কানের দুল কিনছিস, আর আমাদের বলবি না? আরে না রে, ওসব বাজে কথা বলছি। ভাই, ছবি তোলা আছে কিন্তু, এরপরে আর লুকাস না। আরে ভাই, তোরা বিশ্বাস কর, আমি ওটা তিতলির জন্য দেখছিলাম। আমি আর পারি না। কি ভাগ্য আমার, শালা কিপটে আজ পর্যন্ত একটা লজেন্স কিনে খাওয়ালো না, উনি আবার নাকি আমার জন্য কানের দুল কিনেছিল। সত্যি করে বল, নাহলে কিন্তু ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দেবো। আরে ভাই, তোরা বিশ্বাস কর। দেখ সৌম্য, ন্যাকামো করিস না, কার জন্য কিনেছিস সেটা বল। আমার প্রেমিকার জন্য। হয়েছে? কে কে তোর প্রেমিকা? নাম কি? কোথায় থাকে? দেখ, এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। কেন রে? আমার অসুবিধা আছে তাই। আর আমাদের বন্ধুত্বের মধ্যেও একটা শর্ত আছে, ঠিক আছে? যে কারো পার্সোনাল ব্যাপার নিয়ে একদম জল ঘোলা করবো না, যদি সে নিজের থেকে মুখ খুলে না বলে। ওকে গাইস, আর না, ওর যখন আপত্তি আছে তাহলে আমরা ওকে জিজ্ঞাসা করবো না। ইস, আমি ভাবলাম সৌম্য আমার জন্য কিনেছে। তুই আর মানুষ হলি না, নির্লজ্জ কোথাকার। এই, তোরা কিন্তু এখনো ওই কথাটা নিয়ে চালিয়ে যাচ্ছিস। কানের দুলের কথাটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু কাল সিনেমা দেখে আসার পর মায়ের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম মায়ের কানে সেই কানের দুল।
মায়ের কানে ওই দুল জোড়া দেখে মাথায় আকাশ পাতাল চিন্তা হওয়া শুরু করলো। নানা কিছু ভাবতে শুরু করলাম। ভাবলাম সৌম্যের তো বয়সে বড় মহিলাদের প্রতি একটা ফ্যান্টাসি আছে, ও হয়তো আমার মাকে। তারপর ভাবলাম না না, এরকম দুল তো বাজারে হাজারো একটা আছে। তারপরে ভাবলাম ওকে আমি জিজ্ঞাসা করব, কিন্তু সৌম্য যা চাপা স্বভাবের, ওর পেটে বোমা মারলেও একটা কথা বার করা যায় না। তাই ভাবলাম ওকে আমি মদ খাইয়ে আউট করে দেব। আর ওই দুলটা যদি অন্য কারোর হয় তাহলে ওকে আমি আবার বাড়িতে ফিরিয়ে দেব। আর যদি আমার সন্দেহ সঠিক হয় তাহলে ওকে আমি মেরে ফেলব। তারপর আমি বাড়ি থেকে খারাপ থার্মোমিটারটা পকেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর ওকে আমি ফোন করে ডাকলাম দিঘির ঘাটে। ভাই, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা ভাই? আই সোয়ার। তুই কি আমার মায়ের সঙ্গে প্রেম করছিস? আরে বল না প্লিজ ভাই, আমি কিছু মনে করব না। সেদিন কি কানের দুলটা আমার মায়ের জন্য কিনেছিলিস? হ্যাঁ। তার মানে তুই আজকে আমাদের সঙ্গে সিনেমা দেখতে গেলি না? আমার মায়ের সঙ্গে তো ডেট ছিল, তাই তো? হুম। কোথায়? তোদের বাড়িতে। কবে থেকে শুরু হয়েছে? রুবিক, তোর মাকে আমি প্রথম যেদিন দেখি সেদিনকেই আমার খুব ভালো লেগে যায়। একদিন ওই রিকিদের বাড়িতে গ্রুপ স্টাডি ছিল, সেই দিন আমি তোদের বাড়ি তোকে ডাকতে যাই, তুই চলে গেছিলি। আমি তোদের বাড়ির দরজা নক করলাম। কি সৌম্য যে রিকিদের বাড়িতে পড়তে যাওনি? হ্যাঁ যাবো তো। আমি 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 রোহনকেই ডাকতে এসেছিলাম। রোহন তো অনেকক্ষণ আগেই চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যাই। আচ্ছা শোনো শোনো, এসেছো যখন তখন একটু পায়েস খেয়ে যাও। আজকে আমাদের বাড়িতে পায়েস হয়েছে। আসো আসো। বসো। বসছি। বসো, আমি পায়েসটা নিয়ে এসেছি। একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো কেন? আমার আপনাকে খুব ভালো লাগে। ভালো লাগে মানে? তোমার মানে মায়ের মতো ভালো লাগে তো, নাকি অন্য কিছু? দুটোই। মায়ের মতো স্নেহ পেতেও ভালো লাগে, আর অন্যভাবে আদর পেতেও ভালো লাগে। ও তাই বুঝি? পায়েসটা কেমন হয়েছে জিজ্ঞেস করলে না তো?
হয়েছে? আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে রুবি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এরপর তুই যখন বাড়ি থাকতিস না, রুবি আমাকে ফোন করে ডাকতো, আমাদের দুজনের প্রেম চলতো। সবই তো তোকে বললাম আমি ভাই, কি করবো বল, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তোর কথা মনে পড়লেও তোকে মন থেকে দূরে সরিয়ে রেখেছি। বিশ্বাস করুন স্যার, আমি পারিনি, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। ওকে না শেষ করতে পারলে হয়তো আমার বাঁচাটাই অসম্ভব হয়ে যেত। দেখো, তোমার মা দীর্ঘদিন একলা, তারও একজন বন্ধুর দরকার। তবে ভুলবশত সে এমন একজনের সাথে বন্ধুত্ব করলো যে তোমারও বন্ধু, তাই তুমি তাকে মেনে নিতে পারলে না। এই দুনিয়ায় একজন ছেলে তার মাকে তার বাবার বাইরে অন্য কোনো সম্পর্কে মেনে নিতে পারে না। তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো রোহন, আইন তোমাকে ক্ষমা করবে না। বারবার বলি, আবারও বলছি, সম্পর্কের একটা সীমারেখা আছে, আর সেই সীমারেখা অতিক্রম করা মানে অপরাধকে আমন্ত্রণ জানানো। আর এই ঘটনায় সেই একই কথার পুনরাবৃত্তি। সীমারেখা লঙ্ঘন করলো রুবি, ফলে কি হলো? তার একমাত্র সন্তান, তার অবলম্বন খুনের আসামি হয়ে গেল। সীমারেখা লঙ্ঘন করলো সৌম্য, সে প্রাণ হারালো। আর আইনের সীমারেখা লঙ্ঘন করে রোহন গেল কারাবাসে, হয়তো তার ফাঁসিও হতে পারে। অপরাধ নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে, তাকে চিরুন, সাবধান হন। সাবধান হোক বাংলা।